আহ তুরস্কে যে রেয়ার আর্থ পেল তা কি আসলে সত্য? যদি বাস্তব হয়ে থাকে তাহলে তুরস্কের অর্থনীতি কোন প্রকার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে হয়? আজকে এটার উপরেই একটা ভিডিও করতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত সেখান থেকে সিদ্ধান্ত পাল্টে লাইভে আসলাম। আসলে তুরস্ক যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা বা হচ্ছে এটাকে কি বলে, বিরল মৃত্তিকা, যেই খনিজ সম্পদগুলো সহজে পাওয়া যায় না বা পেলেও সহজে সেগুলোকে ব্যবহার করা যায় না এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের খনিজ সম্পদ বিশ্বের প্রায় 3/2 হচ্ছে চীনের হাতে। তো তুরস্ক চীনের যে সবচেয়ে বড় খনিজ কি বলে খনিজ ফিল্ড আছে, সেই ফিল্ডের টোটাল যে ভলিউম সেটা হচ্ছে প্রায় 800-850 মিলিয়ন টন, আর তুরস্ক পেয়েছে 650 মিলিয়ন টনের। যে কারণে তুরস্ক বলছে যে সে যে ফিল্ড খুঁজে পেয়েছে সেটা হচ্ছে বিশ্বে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম ফিল্ড, এবং এই ফিল্ডের সাথে সেখানে যে পরিমাণ খনিজ পদার্থ আছে, এই যে 17টা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলো, এর মধ্যে 10টা তুরস্কে আছে। এবং এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল গুলো কোন কোন কাজে ব্যবহার, এগুলো মোবাইলের যে স্ক্রিন, হ্যাঁ, কালারফুল স্ক্রিন, সেটার জন্য ব্যবহার হয়। মোবাইল ডিভাইসের বিভিন্ন ধরনের যে কথা শুনি, তরঙ্গ হয়, ভাইব্রেশন হয়, এগুলোতে ব্যবহার হয়। আপনার ইয়ারফোনের যে ভাইব্রেশন হয়, ইয়ারফোনে যে কথা যাচ্ছে, ওয়্যারলেস সিস্টেম এর ক্ষেত্রে, ওয়েব তৈরি করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে আপনার বিদ্যুৎ টারবাইনে ব্যবহার হয়, স্যাটেলাইটে ব্যবহার হয়, বৈদ্যুতিক গাড়িতে ব্যবহার হয়, এমআর মেশিন যেটা, সেগুলোতে, এক্স রে মেশিন যেগুলো, সেগুলোতে ব্যবহার, চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার হয়, রোবোটিক্সে ব্যবহার হয়, এআই টেকনোলজিতে ব্যবহার হয়, কম্পিউটার, টেলিভিশন, তারপরে হচ্ছে স্যাটেলাইট থেকে শুরু করে যত ধরনের এই ফিউচার টেকনোলজি আছে সবকিছুতে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল প্রচুর পরিমাণে ব্যবহার হয়। এবং এটার বেশিরভাগ হচ্ছে চীনের কাছে, টেকনোলজিও বেশি চীনের কাছে, খনিজও বেশি চীনের কাছে। এর বাইরে 4-5টা দেশে মোটামুটি ভালো পরিমাণ আছে, তার মধ্যে একটা হচ্ছে তুরস্ক, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে গ্রিনল্যান্ড, হ্যাঁ, এরকম কয়েকটা দেশে এই সম্পদগুলো আছে, কিন্তু টেকনোলজি সবচেয়ে বেশি চীনের কাছে। যাই হোক, যে প্রশ্ন আপনি করলেন যে এটা কি সত্যি বাস্তব, এটা বাস্তব, এটা সত্যি বাস্তব, কিন্তু এটার জন্য যে পরিমাণ টেকনোলজি দরকার সেটা তুরস্ক ধাপে ধাপে সেদিকে আগাবে, এবং তুরস্ক চাইছে না যে এটা নিয়ে আবার বড় ধরনের এই অঞ্চলে একটা সংঘাত লাগুক, এজন্য ধীরে ধীরে আগাচ্ছে। যেমন তুরস্ক এখন বলছে যে সে বছরে 12,000 টন রত্ন উৎপাদন করার পাইলট প্রজেক্ট শুরু করেছে, বছরে 12,000। এটা, এই পাইলট প্রজেক্ট শুরু করার পরে এটা যখন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যাবে তখন সে 650 মিলিয়ন টন উৎপাদন করবে, এরকম মানে বিশাল বিশাল সংখ্যা আছে আর কি। তো যাই হোক, যেটা আপনার প্রশ্ন যে এটা তুরস্কের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে কিনা, অবশ্যই তুরস্কের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে, এবং তার চেয়ে বড় প্রভাব হচ্ছে আন্তর্জাতিক যে এই মার্কেট যে মনোপলি হিসেবে চীন ধরে রাখতে চাইছে বা 2-3টা দেশ, সেখানে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারের ভূমিকায় তুরস্ক অবতীর্ণ হতে পারবে। এর বাইরেও আছে, এটা এগুলো যাতে ব্যবহার হয়, তার মধ্যে ধরেন ড্রোনে ব্যবহার হয়, তারপরে হচ্ছে যুদ্ধ বিমানে ব্যবহার হয়, মিসাইলে ব্যবহার হয়, মানে অস্ত্র খাতে প্রায় সব জায়গায় এগুলো ব্যবহার হয়। এতদিন মুসলিম দেশগুলোর সাপোর্ট করেছি, এখন থেকে ভাবছি ইসরায়েলের সাপোর্ট করব, সবগুলো মুসলিমদের ধ্বংস করে দেখ ইসরায়েল, তারপরে যদি মুসলমানদের হুঁশ ফেরে। আপনার কষ্ট থেকে এটা বলছেন, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কথাটা হচ্ছে যে আপনি মুসলিম দেশগুলোকে সাপোর্ট করলেও তাদের কিছু আসে যায় না, আপনি তার বিরুদ্ধে দাঁড়ালেও তাদের কিছু আসে যায় না। পাকিস্তান আফগানিস্তান সিজফায়ারের ডিটেল, চীন হঠাৎ আফগানিস্তানের বিষয়ে এত নীরব কেন? ইমরান খানের সময় পাকিস্তানের সঙ্গে বর্তমান পাকিস্তানের পররাষ্ট্রনীতির পার্থক্য কেমন বৈশ্বিক রাজনীতিতে? ওরে ভাই, বিশাল প্রশ্ন। এই পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা কিভাবে সম্ভব? সবার নিজস্ব একটা পৃথিবী আছে, আপনি আপনার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করেন, আমি আমার পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করি, দেখবেন যে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে সংঘাতটা হচ্ছে, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ভূমিকা কতটুকু? প্রচুর ভূমিকা, গোয়েন্দা সংস্থাই তো প্রধান ভূমিকা পালন করে। ইমরান খানের মুক্তির ব্যাপারে সম্ভাবনা কতটুকু? কোনো সম্ভাবনা নাই। ডোনাল্ড ট্রাম্প কি পারবে রাশিয়ার যুদ্ধ থামাতে? ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার যুদ্ধ থামাতে চাইছে না।
পাকিস্তানের সামরিক বাহিনী যেভাবে আফগানিস্তানের কাছে পরাস্ত হয়েছে গেরিলা যুদ্ধের সম্মুখ যুদ্ধে, এখন এখানে একটু বিশ্লেষণ করবেন। আসলে পরাস্ত হয়েছে এটা ঠিক, গেরিলা যুদ্ধের সম্মুখ যুদ্ধে পরাস্ত হয়েছে, এবং এই পরাস্ত হওয়া মানেই যে হচ্ছে আফগানিস্তানের সাথে পাকিস্তান পারবে না, বিষয়টা সেরকম না। পাকিস্তান যেভাবে যতটা সহজ মনে করেছিল, আফগানিরা সেখানে ততটা সহজ ছিল না। যাই হোক, এর পরের প্রশ্নে হচ্ছে আমরা আমাদের লাইভের প্রশ্নে আছি, ফ্রি মেসন সম্পর্কে বলেন, তুরস্কে নাকি আটক হয়েছে। এটা বলেছি, তুরস্কে ফ্রি মেসনদের যে প্রধান তিনি আটক হয়েছেন। ফ্রি মেসন সম্পর্কে হয়তো পরে একবার বলবো। আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক এত ভালো হওয়ার কারণ কি, এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক এত খারাপ হওয়ার কারণ কি? ইন্ডিয়ার সাথে কি আমেরিকার সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু? ইন্ডিয়ার সাথে আমেরিকার সম্পর্ক ভালো হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হওয়ার কারণ হচ্ছে এখানে আফগানিস্তান, মূলত হচ্ছে আফগানিস্তান। দ্বিতীয় হচ্ছে পাকিস্তান এবং সৌদি আরব, এদের মধ্যে সম্পর্ক ভালো। সৌদি আরবের পাকিস্তানকে দরকার, পাকিস্তানের সৌদি আরবকে দরকার, এবং সৌদি আরবের আমেরিকাকে দরকার। সেখান থেকে এসে সম্পর্ক ভালো, যদি সহজে বলি। এর বাইরে যে ইকুয়েশন গুলো কালকের ভিডিওটাতে হয়তো আপনারা সেটা দেখতে পারবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা হচ্ছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করছে, ইউক্রেন রাশিয়াকে আক্রমণ করছে। ইউক্রেনের রাষ্ট্রপতি আমেরিকার রাষ্ট্রপতির কাছে গিয়ে অস্ত্র চেয়েছে। আমেরিকা বলছে আমি সব অস্ত্র দিতে পারবো না, তুমি চাইলেই হবে না, সেখানে আমি আমার মতো করে অস্ত্র দিব। হামাস বিলীন হয়ে গেলে মুসলিম বিশ্বের নিরাপত্তা কতটুকু নিরাপদ? হামাস বিলীন হয়ে গেলে মুসলিম বিশ্বের নিরাপত্তার তেমন কোনো পরিবর্তন ঘটবে না, এবং সেটার সাথে খুব বড় ধরনের সমস্যা নাই। কিন্তু বিষয় হচ্ছে যে হামাস বিলীন হবে কিনা, এটাই হলো প্রশ্ন। অর্থাৎ হামাস বলতে এখানে যদি তার আইডিওলজি, তার চিন্তা ভাবনা, সে ফিলিস্তিনিদের মধ্যে এবং আরব বিশ্বের মধ্যে, মুসলিম বিশ্বের মধ্যে যে কি বলে যে মুসলিম বিশ্বের ব্রেইনে যে ধাক্কা দিয়েছে, সেখান থেকে মুসলিম বিশ্ব বা আরব বিশ্ব বের হতে পারবে কিনা, সেটা হলো বড় প্রশ্ন। আপনার আলোচনার জন্য অপেক্ষা থেকে, আপনার আলোচনা নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য, ধন্যবাদ। ইসরায়েল যে কাজটা করে আমেরিকার জন্য, সেই কাজটাও হামাসও করবে আমেরিকার হয়ে। তাহলে কি আমেরিকা ইসরায়েলের মতো সকল সুযোগ সুবিধা দিতে পারে ভাই? রাশিয়া চাইলে বা ইরানকে সরাসরি কি প্রশ্ন করেছেন আমি বুঝি নাই। যাই হোক, আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের কারণ কি বাগমার বিমানবন্দর নিয়ে? না, শুধুমাত্র বাগরাম বিমানবন্দর নিয়ে না। আফগানিস্তান পাকিস্তানের যুদ্ধের কারণ হচ্ছে পাকিস্তান আফগানিস্তানে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছে, আর আফগানিস্তান পাকিস্তানের মধ্যে এই যে হামলাগুলো হচ্ছে, সেই হামলাগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দিচ্ছে, যেটা আসলে আফগানিস্তানেরও উচিত হয় নাই। এই যে দুজনের যে ভুল সিদ্ধান্তগুলো এবং দূরদর্শিতার অভাব, যদি এখানে বলি দূরদর্শিতার অভাব, দূরদর্শিতা আসে কোত্থেকে? এক আসে অভিজ্ঞতার থেকে, আরেকটা আসে হচ্ছে ব্যাপক পরিমাণে আপনার ধৈর্য ধরে, সিরিয়াস টাইপের ধৈর্যের উপরে ভিত্তি করে আপনার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা নিয়ে সিদ্ধান্ত নেয়। এটাতে দুর্বলতা আছে দুই দেশের। সৌদি আরব থেকে দেখছি, আমি সৌদি আরবে ছিলাম, আপনারা তো দেখলাম না সেখানে। বিশ্বের 3 মোড়ল, ব্রিটিশ দাবার চাল, 2 হচ্ছে লাঠিয়াল বাহিনী আমেরিকা, 3 হচ্ছে ইসরায়েল তাদের গোয়েন্দা তথ্য দেয়। খারাপ বলেন নাই, ভালোই বলছেন। প্রশ্ন হলো, আল্লাহ না করুক যদি ভারত বাংলাদেশ কোনো কারণে যুদ্ধ লেগে যায়, তবে ইন্ডিয়ার সাথে কয় ঘন্টা বাংলাদেশ টিকতে পারবে জানাবেন। ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লেগে যায়, ইন্ডিয়ার সাথে কয় ঘন্টা বাংলাদেশ টিকতে পারবে? এটার উত্তর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন যে কয় ঘন্টা টিকতে পেরেছে, সেই কয় ঘন্টা। আগামীতে ইরান ইসরায়েল যুদ্ধ যদি হয়, তবে কি ইসরায়েলের পতন হতে পারে? কেমনে বলবো? ইরান ইসরায়েল যুদ্ধ হলে ইরানের, এর আগেও তো হয়েছে, পতন তো হয় নাই। বাংলাদেশের বিমান